ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা আছি। বিস্তারিত খবরের এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোসের আবেদনে এবার নতুন নাম পাচ্ছে রাজভবন। নতুন নাম হচ্ছে লোকভবন। রাজ্যপাল ইতিমধ্যেই রাজভবনের এক্স হ্যান্ডেলে নাম বদল করে লোকভবন সেখানে নামে পোস্ট করেছেন। উল্লেখ্য, রাজভবন নামটা চালু হয়েছিল ব্রিটিশ আমলে, তাই ব্রিটিশ টাচ রাজভবন থেকেই সরাতে চেয়েছেন বাংলার রাজ্যপাল। তিনি চেয়েছেন এমন এক নাম হোক যা জনগণকে আরো কাছাকাছি আনবে। রাজভবন যেহেতু মানুষের জন্য, সেই কারণে নাম বদলে লোক ভবন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতেই সম্মতি দিয়েছে কেন্দ্র। বিষয়টা নিজেই জানিয়েছিলেন সিভি আনন্দ বোস। তিনি লিখেছেন, বাংলার রাজভবনের নাম বদলে হলো লোক ভবন। রাজভবন থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। আমরা দেখব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবাংলার রাজভবনের ঠিক সামনে, না, লোকভবনের ঠিক সামনে। আমি এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি, কারণ এই রাজভবনের নাম বদলে হয়েছে লোকভবন। রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস আনুষ্ঠানিকভাবে আজকের এই লোকভবন নামাঙ্কিত ফলক উদ্বোধন করেছেন নিজের হাতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে তারা শাসন করছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা গণতন্ত্র হলেও তারা রাজতন্ত্রের যে পরম্পরা সেটা কিন্তু তারা মেনে চলে। তাই তারা ভারতবর্ষে যখন শাসন করছিল তখন এই রাজভবন নাম নিয়ে তারা এই ভবনের নাম, কিন্তু দীর্ঘ যুগ ধরে সেই রাজভবন নামকরণটা ছিল, কিন্তু এবার থেকে সেই রাজভবনের নাম বলতে হলো লোকভবন। সেই ছায়াটা কোথাও যেন মুছে দেওয়ার চেষ্টা। ভারতবর্ষ এই মুহূর্তে গণতান্ত্রিক দেশ, এবং আমরা জানি যে প্রজাতন্ত্র দিবসটাকে বদল করে করা হয়েছে সাধারণতন্ত্র দিবস। ঠিক তেমন করে সাধারণ মানুষের জন্য এই যে গণতান্ত্রিক ভারতবর্ষে, সেজন্যই কিন্তু অনেকে বলছেন যে এই রাজভবনের নাম বদলে লোকভবন রাখা হয়েছে। কারণ আমরা দেখেছিলাম যে সিভি আনন্দ বোস তিনি যখন রাজ্যপাল হয়ে প্রথম এসেছিলেন, তখন থেকে কিন্তু তিনি সাধারণ মানুষের জন্য একাধিকবার এই রাজভবনের দরজা খুলে দিয়েছিলেন। অর্থাৎ কোথাও লোকভবন মানে সাধারণ মানুষের কাছে এই রাজভবনটা ব্যবহারের জন্য বারবার খুলে দিয়েছিলেন রাজ্যপাল। তাই রাজভবন বদলে হয়ে গেল লোকভবন। ঠিক সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা রাজভবনের সামনে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা। আমরা দেখলাম সেই প্রতিবেদন। আমরা আবারও এই নিয়ে আলোচনা করব যে এই ঐতিহাসিক নাম রাজভবন তা বদলে লোকভবন কেন রাখা হলো। আমাদের সঙ্গে ইতিমধ্যে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার এবং সঙ্গে রয়েছেন আমাদের নিউজ কোঅর্ডিনেটর তাপস মহাপাত্র। আমরা জেনে নেব তার কাছ থেকে। বিশ্বজিৎ, তোমার কাছে জানতে চাইবো, এই একেবারে বলা যায় ঐতিহাসিক নাম বদলের কারণ কি? একদমই শিল্পা, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নিউজ কোঅর্ডিনেটর তাপস মহাপাত্র। তার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব এই যে নামটা বদল হলো আজকে, এর ইতিহাসটা যদি একটু বলেন। রাজভবনের একটা দীর্ঘ ইতিহাস আছে। এটা বলতে গেলে অনেকটা পিছুতে হয়। সেই 1799 সালে যখন প্রথম গভর্নর জেনারেল থাকতেন চিতপুরে একটি জায়গায়, সেই বাড়িটির নাম ছিল বাকিংহাম। কাকতালীয়ভাবে কিনা জানি না ইতিহাস, বাকিংহাম আমরা জানি যে লন্ডনের রাজ পরিবারের প্রাসাদ সেটা। তো সেই নামে একটি বাড়ি ছিল, সেখানে গভর্নর জেনারেল থাকলেন। তো তিনি তখন একটা কথা বলেছিলেন যে রাজা প্রাসাদেশ থেকে দেশ শাসন করবে। তার এই কথাটা খুবই তখন চাউর হয়েছিল, এবং তার কথাই শুরু হয়। এখন যে আমরা রাজভবন দেখি, ওইখানে তার ভিত্তি স্থাপন হয়। 1803 সালে এই রাজভবনের শুরু হয় ওয়েলেসলির সময়। এটা নিয়ে একটা কাণ্ড আছে, কারণ এই রাজভবন তৈরি নিয়ে একটা তছরূপের ব্যাপার আছে, যার জন্য ওয়েলেসলি তাকে লন্ডন পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই তছরূপের কারণে। তো 1803 সাল থেকে
এবং তার শুরুটাও খুব নাচ গানের ভেতর দিয়ে বেশ একটা ব্রিটিশ সাম্রাজ্যের একটা ঐতিহ্য মেনে শুরু হয়েছিল সেই সন্ধ্যায় ইতিহাস বলে। তো এর সঙ্গে জড়িয়ে আছে ভারতবর্ষে কেন গোটা বিশ্বের একটা ইতিহাস, কারণ তখন প্রায় গোটা বিশ্বে জুড়ে ব্রিটিশ শাসন। তো এই যে গভর্নর কথাটা, সেটা হচ্ছে ব্রিটিশ শাসনের একটি পদাধিকার, এবং সেইটা রেখেই বিভিন্ন তার কমনওয়েলথে বিভিন্ন দেশে যেমন ছিল, ভারতবর্ষের বিভিন্ন শহরেও গভর্নর হাউস তৈরি হয়। একটা কথা যে এই গভর্নর হাউস সেই সময় ওটা বলছি যে 1799 থেকে 1803 এই 4 বছর লেগেছিল গভর্নর হাউসটা, এখন যে রাজভবন আমরা দেখি তাকে তৈরি করতে, এবং সেই সময় 13 লাখ টাকা খরচ হয়েছিল। ভাবা যায় না, মানে 1803 সালে 13 লাখ টাকা, এখন তার মূল্যটা কত দাঁড়ায় এটা মানে ভাবাই যায় না, কাউন্ট করাই খুব মুশকিল হয়। কিন্তু বিষয়টা হলো যে এই যে একটা কলকাতার মতো একটি সাংস্কৃতিক শহরে গড়ে ওঠে, তখন কলকাতা ছিল রাজধানী দিল্লিতে যাওয়ার আগে। তারপরে যেটা দিল্লিতে হয়ে যাওয়ার পর ভাইসরয় এবং গভর্নর শুরু হলো, তো সেখান থেকে গভর্নর হাউস নাম, এবং সেটা গভর্নর হাউসের বাংলাটা হচ্ছে রাজভবন। তো বিষয়টা হলো যে ভারতবর্ষ তারপর স্বাধীন হয়েছে, অনেক জল পেরিয়েছে, জল গড়িয়ে যাবো, ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তো স্বাধীন রাষ্ট্রে রাজা নামটা, এটা একটা প্রথম থেকেই একটা টানাপোড়েন চলছিল। আমরা জানি যে 90 দশকে একবার শুরু হয়েছিল যে গোটা ভারতবর্ষ, মানে এই প্রত্যেকটি রাজভবনের জন্য প্রত্যেক দিনে খরচ 2 লাখ টাকা। তো এত খরচ একটি রাষ্ট্রের চালনা করা, 21টি রাজভবন, প্রত্যেক দিন 21 × 2 মানে 42 লাখ টাকা প্রত্যেক দিনে খরচ। এটা কোনো একটি গণতান্ত্রিক দেশে তার কোনো তাৎপর্য আছে, তার কোনো উপযোগিতা আছে? এই নিয়ে প্রশ্ন উঠেছিল, এবং সেই সময় রাজভবন এই প্রথাটিকে তুলে দেওয়ার দিকে অনেকেই মত দিয়েছিলেন। যাই হোক, ইতিহাসকে তো অস্বীকার করা যায় না, ফলে ইতিহাসের অনেক কিছু ঐতিহ্য সময়কাল ধরে রাখে, সেই জায়গা থেকে রাজভবনের গুরুত্ব, এবং তার জন্যই রাজভবনটা থেকে গেছিল। তো আজ যেটা হলো যে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রাজভবনটা লোকভবন, এটা একটি গণতান্ত্রিক দেশের দিক থেকে তাকিয়ে এর একটা যৌক্তিকতা থাকতে পারে, কিন্তু এখানে এসেই দাঁড়ায় যে বিরোধটা ইতিহাসের সঙ্গে, যে আমরা কি তাহলে ইতিহাসটাকে অস্বীকার করব? এখন এই প্রশ্নই, কারণ রাজভবন একটি দ্রষ্টব্য স্থান কলকাতার, তার স্থাপত্য, তার ইতিহাস, অনেক কিছু জড়িয়ে আছে রাজভবনকে ঘিরে। বিজেপি সবসময় কিন্তু ভারতের স্বদেশ বিষয়টা সামনে আনে। ওরা এই যে বিদেশি শক্তির যে প্রতিষ্ঠান, সেটাকে মুছে দিয়ে স্বদেশী বা লোকতন্ত্রের বিষয়টিকে আনার জন্য কি এটা এরকম করা হলো? এর মধ্যে কি কোনো রাজনীতি থাকতে পারে বলে মনে হয়? রাজনীতি না, এটা স্বদেশে আনা, এটা তো একটা গুরুত্বপূর্ণ কথা। যেমন ধরো, আমরা একসময় প্রজাতন্ত্র দিবস বলতাম, কিন্তু আমরা তো এখন প্রজা নই, আমরা সাধারণতন্ত্র দিবস বলি। তো সেই ক্ষেত্রে থেকে, এই দিক থেকেই করে আমরা তো বলি সাধারণতন্ত্র দিবস। তো এখানে রাজভবনটা আমাদের জীবনযাপনের ক্ষেত্রে, আমাদের জাতীয়তাবোধের ক্ষেত্রে, আমাদের জাত্যাভিমানের ক্ষেত্রে কিন্তু এটি টোকা দেয়, এটা তো মানতে হয়। কিন্তু একই সঙ্গে সেই ইতিহাস, যে আমাদের পরের প্রজন্ম, ধরো আজ থেকে 100 বছর পরে, তারা কি জানবে? এই রাজভবনের ইতিহাসটা তো জানবে। সেখানে লোকভবনটা এলো, একটা নতুন ইতিহাস তৈরি করলো। এর ব্যাখ্যা, তার ঐতিহ্য, তার ইতিহাস নিয়ে ঐতিহাসিকরা বলবেন, কিন্তু এটি গণতান্ত্রিক দেশের দিকে তাকিয়ে দেখলে নামটি কিন্তু অচ্যুত না হওয়ারই কথা। কিন্তু একইভাবে আমাদের সকলের মধ্যে রাজভবনটা তো বাঙালিয়ানার মধ্যে ঢুকে গেছে, তার ঐতিহ্য, তার আভিজাত্য, এবং কলকাতার আভিজাত্যও তো বটে। বিরোধীরা তো বলতেই পারে যে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, বলতেই পারে, ইতিহাস ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কলকাতায় যখন বিভিন্ন জায়গার বাংলা নামকরণ হয়েছিল, তখনও এটা একটা বিরোধ উঠেছিল। কিন্তু বিষয়টা হলো যে আমরা ইতিহাসের দিকে তাকিয়ে থাকবো, ইতিহাস নিয়ে চলবো, নাকি এগিয়ে চলবো, আমাদের স্বদেশিয়ানা নিয়ে এগিয়ে চলবো, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। না, আমরা দেখেছিলাম যে কলকাতায় অনেক পথের বা রেল স্টেশনের, মেট্রো স্টেশনের নামও বদল হয়েছিল। হ্যাঁ, সেই কথাই তো বললাম, যখন নামকরণ হয়েছিল, বাংলার নামকরণ, বিভিন্ন মনীষীদের নামকরণ নিয়ে। কিন্তু এক্ষেত্রে কি হয়,
ইতিহাস থমকে দাঁড়ায়। আমার মনে হয় যে ইতিহাসকে বিকৃত করে কোনো সময় চলে না, কোনো জাতি চলতে পারে না। ইতিহাসটাকে মেনে নিতে হয়। আমরা মোগল আমলের ইতিহাস নিয়ে আছি, তো সেই মোগলরা তো ভারতের বাইরে থেকে এসেছিলেন। আমরা আর্যদের অনেক ইতিহাস নিয়ে আসি, তারাও তো ভারতের বাইরে। তাহলে ইতিহাসে খোঁড়াখুঁড়ি করাটা আমার মনে হয় সেটা খুব একটা প্রয়োজনীয়তা আছে। ফলে সেক্ষেত্রে রাজভবনের ভেতর দিয়ে যে একটা ইতিহাস, একটা পরাধীন ভারতবর্ষ থেকে শুরু করে স্বাধীন ভারতবর্ষের যে একটা যোগসূত্রিতা কাজ করছিল ব্রিটিশ আমলের, সেই সময়কার যে জাতীয়তাবাদী আন্দোলন, এই যে সমস্ত একটা চিত্র ভারতীয় নাগরিকের কাছে একটা মূল্য হয়ে, একটা ইতিহাস তথ্য হয়ে দাঁড়িয়েছিল, সেটা কিন্তু বোধহয় নিষ্প্রভ হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সত্যি অনেক অজানা ইতিহাস জানতে পারলাম। একটা ছোট নাম পরিবর্তন হচ্ছে, তার যে এত ইতিহাস, যে ঐতিহ্যপূর্ণ, আমরা সত্যি জানতে পারলাম। তাপস মহাপাত্রকে অসংখ্য ধন্যবাদ। শিল্পা, আমরা সত্যি অনেক অজানা একটা ইতিহাস জানলাম, যে ইতিহাসের যে ছায়া যে রাজভবনে ছিল, আজকে যে লোক ভবন করা হচ্ছে। শিল্পা, একদমই। বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। এবং পাশাপাশি আমাদের নিউজ কোঅর্ডিনেটর তাপস মহাপাত্রকে আমরা অনেক ধন্যবাদ জানাবো। দাদা, আপনাকে এত বিস্তারিতভাবে এই ইতিহাস সম্পর্কে আমাদের জানানোর জন্য।